এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন। আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন মজনু লস্কর ম বর্গের জ নয় রস্যকার, ইংরেজিতে লিখলে MAJNU, মজনু লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র, আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি। বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম, এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ তাদের আরো বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করলো লোকসভা নির্বাচনে। কিন্তু সেই ঘোষণা থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম, ডায়মন্ড হারবারের লড়াই করবার কথা ছিল নওশাদ সিদ্দিকীর, কিন্তু তিনি পিছিয়ে এসছেন। কিন্তু কারণটা কি সেটা জানা নেই। এই মুহূর্তে যে প্রার্থী ঘোষণা হয়েছে সেখানে নওশাদ সিদ্দিকীর কোথাও নামই নেই, ডায়মন্ড হারবার তো দূরের কথা। কেন এই রকম হলো? এবং এতগুলো প্রার্থী পরপর আইএসএফ ঘোষণা করলো,
আগে ঘোষণা করেছিল, আজকে দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি বামেদের সঙ্গে যে জোট সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই মুহূর্তে যেখানে যেখানে বামেরা প্রার্থী দিয়েছে সেইখানে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফও তাদের প্রার্থী ঘোষণা করলো। এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ওই জোট সম্পূর্ণ ভেঙে গেছে, এই জোটের আর কার্যকারিতা নাই। কিন্তু এই জোটটা ভাঙলো কেন? এতে সুবিধা কার হলো? কে এই সুবিধা ভোগ করবে? এই দায়টা কার? প্রার্থী ঘোষণা দ্বিতীয় পর্যায়ে হলো, সেগুলো কোথায় কোথায় কে কে দাঁড়িয়েছে সেটা। যাদবপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট একজন আইনজীবী। বালুরঘাট লোকসভা কেন্দ্র অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। উলবেড়িয়া লোকসভা কেন্দ্র অধ্যাপক মফিকুল ইসলাম, অধ্যাপক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে অ্যাডভোকেট জামির হোসেন, বিশিষ্ট আইনজীবী। এরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আন্ডারস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ডস প্রাপ্ত একজন ব্যক্তি। বসিরহাট লোকসভা কেন্দ্র আখতার আলী বিশ্বাস, বিশিষ্ট ইঞ্জিনিয়ার। আর এবার ভগবান গোলায় উপনির্বাচন হবে, সেখানে ইদ্রিস আলী তৃণমূলের বিধায়ক, তিনি মারা গেছেন, সেই জায়গায় উপনির্বাচনটা হচ্ছে। সেখানেও আইএসএফ প্রার্থী দিচ্ছেন, তিনি মোহাম্মদ মুর্শিদুল আলম, বিশিষ্ট একজন শিক্ষক। এই হচ্ছে তাদের প্রার্থী ঘোষণা আজকের দ্বিতীয় দফায়। কিন্তু এটা তো পরিষ্কার হচ্ছে যে বামেদের সঙ্গে কোনো রকম সমঝোতা হয়নি। যেখানে পেরেছেন সেখানেই তারা প্রার্থী দিয়েছেন। এমনকি তাদের বক্তব্য, তারা যেখানে যেখানে পারবেন তাদের প্রার্থী দেওয়ার সব জায়গায় দেবেন। কিন্তু এই কথা তো ছিল না জোটের আগে। এই কথা ছিল কি? জোট কেন যৌথভাবে বসে তারা জোট করেনি তারা আমরা জানি না। বাম কংগ্রেস বা আইএসএফ এক জায়গায় বসে যে একটা নীতি নির্ধারণ করবে, কে কোথায় আসন দেবে, কোথায় কটা দিলে কোথায় সুবিধা, কার সুবিধা, সেটা তো অবশ্যই তাদের আগেই চিন্তা করা উচিত ছিল। এক জায়গায় বসেই নামগুলো ঘোষণা করার কথা ছিল। কিন্তু এটা দেখছি আমরা যে যার দল তার মতন করে তারা ঘোষণা করছে। আইএসএফ এই মুহূর্তে লোকসভায় এসছে এই প্রথমবার। তারা নবাগত, তাদের অভিজ্ঞতা অবশ্যই অনেক কম আছে অন্যান্য দলগুলোর তুলনায়। সেই ক্ষেত্রে বাম এবং কংগ্রেসরা লোকসভায় লড়ে আসছে। কিন্তু এই যে এতগুলো আসন লোকসভায় লড়তে চলেছে আইএসএফ, তারা কি সামলাতে পারবে? কারণ দেখা যাবে হয়তো অনেক লোক আইএসএফ করছে, কিন্তু বুথ লেভেল পর্যন্ত তাদের যে ক্যাডার সেটা তৈরি হয়েছে কি? আর তার থেকেও বড় আঘাত আসছে যে এই আইএসএফ দলের ওপর ভরসাটা ছিল কাদের? সাধারণ মানুষেরও। সেটা ডায়মন্ড হারবার কেন্দ্র। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বারবার নওশাদ সিদ্দিকী যেমন বলছিলেন যে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তিনি পিছিয়ে গেলেন কেন? এই প্রশ্নগুলো কিন্তু আজকে মানুষের মনে আসছে যে কেন পিছিয়ে গেলেন, কেনই বা তিনি ওই আরেকজন প্রার্থীকে ডায়মন্ড হারবারে পাঠালেন। ডায়মন্ড হারবার তো ছেড়েই রেখেছিল বাম কংগ্রেসরা যে ওখানে নওশাদ সিদ্দিকী আসন দেবে। এমনকি অনেকটা নরমপন্থী ছিলেন এই ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত। কিন্তু দেখা গেল অদ্ভুতভাবে, কেন জানি না, যে নওশাদ সিদ্দিকী কোথাও প্রার্থী হননি। এই মুহূর্তে এখনো যে ঘোষণা করেছে যে কতগুলো আসন, তার মধ্যে নওশাদ সিদ্দিকী নেই। তবে কি এই মুহূর্তে সত্যি সত্যি এই ভোটে আইএসএফ এর অনেক কিছু আমরা দেখতে পারবো, মানে অনেকটা উন্নতি দেখতে পারবো? নাকি উচিত ছিল এতগুলো লোকসভায় না নেমে আগামী দিন 26-এর বিধানসভার দিকে তাকিয়ে থাকা? এই মুহূর্তে হয়তো তারা এটাই ভালো করতেন যে কয়েকটা আসন নির্দিষ্ট করতেন, যে এই কটা 3টে 4টে যাই হোক একদম সলিড কতগুলো আসন নির্দিষ্ট করতেন, যে এখানেই তারা লড়াই করতে চান, সেখানে তারা জোটের সঙ্গে থেকে। তবে সেই ক্ষেত্রে
সর্বক্ষেত্রে জোটের সুবিধা হতো, আইএসএফেরও সুবিধা হতো। 2026 সালে যে বিধানসভা ইলেকশন আছে সেইখানে তাদের বিস্তার লাভ করা অনেকটা বেশি সুযোগ আসতো। তাই আসুন যদি এই নওশাদ সিদ্দিকীরা পেত, তার মানে সেইখানে 7টা বিধানসভা পড়ছে, 7টা বিধানসভা, অতএব 7টা বিধানসভায় তাদের যে সংগঠন তারা সেই সংগঠন ছড়াতে পারত। এইভাবেই সংগঠন ছড়াতে পারত। কেন? বামেদের হয়ে যে প্রচার করতে যেত অন্য জায়গায়, সেখানেও আইএসএফ তাদের সংগঠন ছড়াতে পারত। আবার যেখানে কংগ্রেসের হয়ে প্রচার করতে যেত সেখানেও তাদের সংগঠন ছড়াতে পারত, বলতে পারত তাদের কথা, যেটা নওশাদ সিদ্দিকী বারবার বলছেন রাজনৈতিকভাবে রাজনৈতিক কথা, সেই কথা বলবার মতন সুযোগ অনেক বেশি ছিল। কিন্তু মাঝপথে এই জোট ভেঙে সুবিধা কাদের হয়েছে? তৃণমূল বিজেপি ছাড়া আর তো কাউকে দেখতে পাচ্ছি না চোখের সামনে। ক্ষতি তো জোটেদেরই হবে, জোটে যারা আছে তাদেরই ক্ষতি হবে, আর লাভ হবে তৃণমূল আর বিজেপির। কিন্তু এটা কেন ঘটলো? এইখানে কি নেতৃত্বের অভাব হচ্ছে? নেতৃত্বের অভাব হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু শুধু নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর দলকে বলছি না, সেই ক্ষেত্রে আমি বামফ্রন্টের নেতা, কংগ্রেসের নেতা, তাদের যে নৈপুণ্যতা, তাদের যে চিন্তা ভাবনা, সেইখানে কোথাও কিছু খামতি আছে কি? এটাই হয়তো দেখা যেত যদি অনিল বিশ্বাস বামফ্রন্টের এই মুহূর্তে সম্পাদক হতেন। হয়তো বামফ্রন্টের সম্পাদক হলে এই সমস্যাটাকে ঠিক এতটা দূর এগোতে দিতেন না। হয়তো দেখা যেত ঠিক একটা জায়গায় ব্যবস্থা করে নিয়ে এসছেন যাতে জোট প্রক্রিয়ায় ভোট হয়, এবং জোট প্রক্রিয়ায় হলে অবশ্যই অনেক ক্ষেত্রে সফল হতে পারত এই জোট। এই জোট নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মারছে, যেভাবে যে এক এক জায়গায় যে যার খুশি জায়গায় প্রার্থী দিয়ে দিচ্ছে। শুধু কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হলেই হবে না, অবশ্যই দরকার ছিল বামেদের, বিশেষ করে এই ক্ষেত্রে আইএসএফকে হারানো মানে এই আগামী লোকসভা ভোটে অনেকটাই ক্ষতি হওয়া এই জোটের ক্ষেত্রে। জানি না যে পরবর্তীকালে সমীকরণ পাল্টাবে কিনা, সমীকরণ পাল্টে আবারও সেই জোটের রাস্তায় আসতে পারবে কিনা পরে জানতে পারবো। এখনো পর্যন্ত সময় আছে জোটকে সামলে নেবার, কিন্তু অবশ্যই সবাইকে এগিয়ে এসে সেইখানে স্যাক্রিফাইস করতে হবে। যার এরকম ইগো ধরে রাখলে হবে না। যেমন আমি শুনছিলাম নওশাদ সিদ্দিকী বলছেন যে আমরা শ্রীরামপুরকে ছেড়ে দিতে হবে, শ্রীরামপুর ছেড়ে দিলেই তারা যাদবপুর ছাড়বে। এরকম কোনো শর্ত সাধারণত হয় না একটা জোট প্রক্রিয়ায়। এটা হওয়ার কথা ঘরের মধ্যে একটা কমিটি তৈরি করে নিজেরা আলোচনা করে, সেটা সামনে মানুষের সামনে এরকম ধরনের কথা সাধারণত এই জোট প্রক্রিয়ায় হয় না। যাই হোক, এই মুহূর্তে জোট অনেক বেশি বিপদে। এখন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এটাই যে ডায়মন্ড হারবার থেকে লড়বেন, কিন্তু দেখতে পেলাম অবশেষে সেই নওশাদ সিদ্দিকী পিছিয়ে এসছেন। সেটাই আমাদের সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে। তিনি যে দাঁড়াবেন না সেটা পরিষ্কার করে দিয়েছে তাদেরই দল। এখানে ডায়মন্ড হারবারে মজনু লস্করকে দাঁড় করিয়েছেন। এখনো পর্যন্ত বিজেপি ওখানে প্রার্থী দেয়নি। তার কারণ হয়তো এটাই ছিল যে ওখানে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন, এইটা ভেবেই। সিপিএমও কোনো প্রার্থী দেয়নি, সেটাও কারণ ছিল নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন। কংগ্রেসও প্রার্থী দেয়নি একই কারণে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী পিছিয়ে আসলো। এটা কি নওশাদ সিদ্দিকীকে এগিয়ে যেতে সাহায্য করবে, না পিছিয়ে আসতে সাহায্য করবে, নাকি পিছিয়ে দিল? কারণ সাধারণ মানুষ কিন্তু চেয়েছিল যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে লড়ুক, সেখানে হারুক জিতুক বড় প্রশ্ন নয়, সেখানে লড়াইটা দিক, সেটা সাধারণ মানুষ চেয়েছিল। আইএসএফ কর্মীরাও হয়তো তাই চেয়েছিলেন, সেটা সিপিএম, বাম, কংগ্রেস সবাই চেয়েছে। কিন্তু দেখা গেল নওশাদ সিদ্দিকী কি কারণে পিছিয়ে এসছেন সেই ব্যাখ্যা অবশ্যই তিনি দেবেন। জানি না, রাজনৈতিক ব্যাখ্যা কিছু একটা আছে, তিনি কি দেন সেটা আমরা পরবর্তীকালে অবশ্যই আপনাদের জানাবো। আর এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।